সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, জাহিদস লার্নিং হাবের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। সপ্তম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি সামষ্টিক মূল্যায়ন প্রস্তুতি পৃষ্ঠা নম্বর 61 থেকে 64 পৃষ্ঠা পর্যন্ত আজকে আমরা সমাধান দেখব। সম্পূর্ণ ভিডিও ক্লাসটি মনোযোগ সহকারে দেখতে থাকো। কোথাও যদি বুঝতে সমস্যা হয় তাহলে কমেন্ট বক্সে জানিয়ে ফেলো। শিক্ষণ অভিজ্ঞতা 5, আমি যদি হই রোবট। মানুষের দৈনন্দিন জীবনে কত রকম সমস্যার সম্মুখীন হয়। এর মধ্যে কিছু কিছু সমস্যার সম্মুখীন হতে হয় নিয়মিত এবং সেটা সমাধানও করতে হয়। আবার কিছু সমস্যা হয়তো নিয়মিত আসে না, কিন্তু হঠাৎ হঠাৎ উদয় হয়। আবার আমাদের সবার জীবনে কিন্তু একই রকম সমস্যার আগমন ঘটে না। আগে যে কোনো সমস্যা মানুষকে নিজে নিজে সমাধান করতে হতো। এখন সমস্যার সমাধানে বিভিন্ন প্রযুক্তির ব্যবহার বাড়ছে, ফলে মানুষের জীবন আগের চেয়ে আরামদায়ক হচ্ছে। আমরা এখন এই শিক্ষণ অভিজ্ঞতায় দেখব কিভাবে আমাদের চারপাশে থাকা বিভিন্ন বাস্তব সমস্যার সমাধান করার জন্য আমরা প্রযুক্তির সাহায্য নিতে পারি। বিভিন্ন প্রযুক্তির মধ্যে রোবট এখন জনপ্রিয় হচ্ছে, কারণ রোবট দিয়ে মানুষের প্রয়োজনীয় অনেক সমস্যার সমাধান খুব সহজেই করা যায়। রোবটকে কাজ করার জন্য নির্দেশনা মানুষ দিয়েই দেয়। আমরা এর আগে ষষ্ঠ শ্রেণীতে অ্যালগরিদম নিয়ে কাজ করেছিলাম। এবারে আমরা অ্যালগরিদম থেকে প্রবাহচিত্র তৈরি করব, তারপর সেই প্রবাহচিত্র থেকে রোবটের বোঝার উপযোগী সুডোকোডে রূপান্তর করব। সুডোকোড সম্পর্কে আমরা এখনও জানি না, কিন্তু এখন এই শিক্ষণ অভিজ্ঞতা সম্পন্ন করার পর জেনে যাব, আচ্ছা কেমন হয় যদি আমরা নিজেরাই এক একটি রোবট হয়ে যাই। রোবটের জন্য তৈরি করা সুডোকোডের নির্দেশ কি আমরা নিজেরাও বুঝতে পারব? এই শিক্ষণ অভিজ্ঞতায় আমরা নিজেরা রোবট সেজে সেই রহস্য উদ্ঘাটনের চেষ্টা করব। আজকে আমরা সেশন 1 হরেক রকমের বাস্তব সমস্যা নিয়ে আলোচনা করব এবং সেই সাথে এখানে দেওয়া একটি ছক পূরণ করব। সেশন 1 হরেক রকমের বাস্তব সমস্যা। যে কোনো সমস্যা যেটা নিজেদের জীবনে মানুষ তার জীবনে সম্মুখীন হয়, সেটাই একটি বাস্তব সমস্যা। মেঘা নামের একটি মেয়ে ও তার সহপাঠীরা এরকম একটি বাস্তব সমস্যার সম্মুখীন হয়েছে। আসো আমরা মেঘার গল্পটি জেনে নিই। মেঘা সপ্তম শ্রেণীর একজন শিক্ষার্থী। একদিন ক্লাসের বিরতির সময় মেঘা উদাস হয়ে বসে কিছু সময় ভাবছিল। তখন মেঘার বন্ধু জিসান এসে বলল, কিরে সবাই গল্প করছে আর তুই একা বসে আছিস, কি ভাবছিস? তখন মেঘা বলল, আচ্ছা সবাইকে জানাবো, সবাইকে আমার কাছে আসতে বলো। মেঘার সব সহপাঠী অধীর আগ্রহে অপেক্ষা করছে মেঘা কি বলবে শোনার জন্য। তখন মেঘা শুরু করলো, আমি আজ ভোরে শীতে কাঁপতে কাঁপতে সোয়েটার পরে বিদ্যালয়ে আসছিলাম। তোরা তো জানিস কয়েকদিন ধরে কেমন ঠান্ডা পড়েছে। এমন সময় দেখলাম দুজন মানুষ, তাদের গায়ে কোনো জামা কাপড় নেই। ঠান্ডায় অনেক কষ্ট হচ্ছিল ওনাদের। আমাদের আশেপাশে কত মানুষ আছে যাদের গরম কাপড় কেনার আর্থিক সামর্থ্য নেই। শীতকালে তারা কত কষ্ট করেন। আমরা কি এই সমস্যার সমাধানে কিছুই করতে পারি না? এই কথা শুনে মেঘার এক বন্ধু রিয়া বলল, এটা তো আমি কখনো ভাবিনি। আমরা তো চাইলে একটা শীতবস্ত্র বিতরণ কর্মসূচি করতে পারি। তাহলে বেশ কিছু মানুষ উপকৃত হবে যাদের এমন গরম কাপড় প্রয়োজন। মেঘা শুনে খুশি হয়ে বলল, তাহলে তো আমাদের এখন পরিকল্পনা করা উচিত এই কাজটা আমরা কিভাবে করব আর সেখানে আমাদের কি কি চ্যালেঞ্জ থাকবে। এবার আরেক বন্ধু হাশেম বলল, সবার আগে চ্যালেঞ্জ হলো আর্থিক। আমাদের বেশ কিছু গরম কাপড় জোগাড় করতে হবে। এজন্য আমরা একটি প্রচারণা চালাতে পারি, যেন তাদের আর্থিক সামর্থ্য আছে তারা টাকা দিয়ে অথবা তাদের বাসায় থাকা ব্যবহার উপযোগী পুরনো শীতবস্ত্র দিয়ে আমাদের এই উদ্যোগে সাহায্য করতে পারেন। একথা শুনে বন্ধু নেহা বলল, দেখো হাশেম, আমি তোর সঙ্গে একমত, কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ দিক হলো সামাজিক অবস্থার কথা কি চিন্তা করা। সবার তো আর গরম কাপড় প্রয়োজন হবে না। আমরা ঠিক কাদের এই শীতবস্ত্র বিতরণ করব, অর্থাৎ সমাজের কোন অংশের মানুষের জন্য আমাদের এই কর্মসূচি হবে সেটা নির্ধারণ করার জন্য আমাদের একটি জরিপ করতে হবে। সেই জরিপ থেকে আমরা বের করে আনব সমাজের কোন মানুষগুলো গরম কাপড়ের অভাব আছে। তাই এই সমস্যার সমাধানে কাজ করার সময় আমরা একটি সামাজিক নির্ভরশীলতাও রয়েছে। এবারে মেঘা বলল, আমাদেরও আরও একটা ব্যাপার খেয়াল রাখতে হবে, যাদের জন্য শীতবস্ত্র বিতরণ করা হবে তাদের মধ্যে সুষ্ঠুভাবে বিতরণের জন্য একটা নির্দিষ্ট স্থান নির্বাচন করতে হবে। আমরা চাইলে আমাদের বিদ্যালয় ব্যবহার করার জন্য অনুমতি নিতে পারি। বিদ্যালয় কর্তৃপক্ষ অনুমতি নেওয়ার পর যাদের মধ্যে আমরা শীতবস্ত্র বিতরণ করব তাদের শীতবস্ত্র গ্রহণের সময় ও স্থান জানিয়ে দিতে হবে। এরপর নির্ধারিত স্থানে বিতরণ কর্মসূচি বাস্তবায়ন করতে হবে। এমন সময় রায়হান বলল, আরও একটা দিক রয়েছে, আমরা যদি বেশ কিছু মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করি, কাদের মধ্যে বিতরণ করব ঠিকমতো তাদের তালিকা করে হিসাব নিকাশ রাখতে হবে। তালিকা থেকে যেন কেউ বাদ না পড়ে, আবার ভুলে একই ব্যক্তির কাছে দুইবার কাপড় বিতরণ না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। কাজেই এখানে একটা কারিগরি দিক আমাদের মাথায় রাখতে হবে।
আমরা কাগজে কলমে লিখে তালিকা নিয়ে কাজ করলে হিসাব ভুল হতে পারে। তাই আমাদের উচিত একটি স্প্রেডশিট সফটওয়্যার ব্যবহার করা, যেখানে আমরা তালিকা এন্ট্রি করে রাখবো কে কে শীতবস্ত্র নিয়ে গেল আর কারা এখনও নেয়নি সেটি হিসাব রাখবো। এবারে প্রিয়া বলল, হ্যাঁ, আমাদের শীতবস্ত্র বিতরণ কর্মসূচির বেশ কিছু দিক আমরা ভেবে ফেলেছি। তবে যেদিন আমরা বিতরণ করব সেদিনের আবহাওয়া তথা প্রাকৃতিক পরিবেশের কথাও আমাদের মাথায় রাখতে হবে। আমরা আগে থেকে আবহাওয়ার পূর্বাভাস জেনে রাখব, যেন সেদিন বৃষ্টির বা অন্য কোনো কিছুর সম্ভাবনা আছে কিনা সেটা জেনে প্রস্তুত থাকতে পারি। মেঘা আবার বলল, বন্ধুরা, আমি এখন খুব খুশি। সকালে সেই সমস্যা নিয়ে আমি এত চিন্তিত ছিলাম, সবাই মিলে আলোচনা করে সেটা সমাধান করার জন্য উপায় বের করে ফেলেছি। এখন আমাদের হাতে অনেক কাজ আছে, সবাই মিলে দায়িত্ব ভাগ করে নিই কে কোন কাজ করব, আমরা এই কাজের সফল হবই। ওপরে আমরা মেঘা ও তার বন্ধুদের শীতবস্ত্র কর্মসূচি নিয়ে জানতে পারলাম। ওরা যখন এই কর্মসূচি হাতে নিয়েছে তখন ওদের সমস্যা সমাধানের জন্য 5টি দিক নিয়ে ভাবতে হয়েছে। সেগুলো হলো অর্থনৈতিক, সামাজিক, ব্যবহারিক, কারিগরি ও পরিবেশগত দিক। সত্যি বলতে যে কোনো বাস্তব সমস্যার ক্ষেত্রে আমরা এরকম বেশ কিছু দিক বা চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারি। তবে সব বাস্তব সমস্যার ক্ষেত্রেই 5টি দিক থাকবে এমন কিন্তু নয়। কোনো সমস্যা হয়তো শুধু একটি দিকের ওপর নির্ভরশীল, কোনটি হয়তো একাধিকের ওপর নির্ভরশীল। তবে আমরা এখন থেকে যে কোনো সমস্যা নিয়ে কাজ করার সময় এই 5টি দিকের ওপর নির্ভরশীল কিনা সেটি যাচাই করে নিব, তাহলে সমাধান করতেও সুবিধা হবে। এবারে একটি কাজ করি, নতুন একটি সমস্যা নিয়ে ভাবি। ধরি নতুন একটি অপরিচিত জায়গায় আমরা ঘুরতে যাব। সেই ক্ষেত্রে কোন কোন দিকের ওপর আমাদের নির্ভরশীলতা কাজ করবে আর সেই দিকগুলোই ঠিক কী রকম নির্ভরশীলতা আসবে সেটি নিচের ছকে লিখে ফেলি। শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা সমস্যার নাম, অপরিচিত নতুন জায়গায় ঘুরতে যাওয়া নিয়ে হাতের বাম দিক থেকে নির্ভরশীলতার দিক, অর্থনৈতিক, সামাজিক, ব্যবহারিক, কারিগরি ও পরিবেশগত দিক নিয়ে ছকটি পূরণ করব। নিচে আমরা ছকটি পূরণ করে দেখিয়েছি, তোমরা সম্পূর্ণ ছকটি পূরণ করে নাও। উত্তরে আমরা লিখতে পারি নির্ভরশীলতার দিক থেকে অর্থনৈতিক, সামাজিক, ব্যবহারিক, কারিগরি এবং পরিবেশগত দিক আমরা নির্ভরশীলতার দিক হিসেবে দেখতে পারি। অর্থনৈতিক দিকে নতুন জায়গায় ঘুরতে যাওয়ার সময় থাকা, খাওয়া ইত্যাদি সবার আর্থিক সামর্থ্য বিবেচনা নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে। প্রয়োজনে অতিরিক্ত ঘুরতে বের হলে বিরূপ পরিস্থিতি এড়ানো সম্ভব হয়। সামাজিক ক্ষেত্রে ঘুরতে যাওয়ার আগে সেখানকার কৃষ্টি, কালচার, সামাজিক ব্যবস্থা সম্পর্কে জানতে হবে। ব্যবহারিক ক্ষেত্রে অপরিচিত জায়গায় আরামদায়ক ভ্রমণের সুফল পেতে যোগাযোগের ব্যবস্থার ধরন, সুবিধাজনক উপায়ে যাতায়াত ইত্যাদি তথ্য জানা উচিত। কারিগরির দিকে নতুন কোনো জায়গায় ভ্রমণের সময় সেখানকার পরিচিতি ভালোভাবে জানার জন্য আশেপাশে অন্য জায়গাগুলো ঘুরে দেখা যায় সেটি লক্ষ্য রাখতে হবে। আমাদের একই জায়গায় যেন বারবার যেতে না হয় সেদিকেও লক্ষ্য রাখতে হবে। পরিবেশগত দিক দেখে আমরা বলতে পারি প্রযুক্তিকে কাজে লাগিয়ে অপরিচিত এলাকায় বর্তমানে আবহাওয়া পূর্বাভাস অবশ্যই জেনে নিতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এতক্ষণ যাবৎ যারা আমাদের সম্পূর্ণ ভিডিও ক্লাসটি উপভোগ করেছ, তোমাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং অভিনন্দন। পরবর্তী ক্লাসে আবারও দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।